শুরুতেই হেডলাইন। আপনারা শুনছেন এবিপি বাংলা টিভি। নমস্কার। আজকের বিশেষ খবর হলো, আরজি কর তদন্তে এবার সিবিআইয়ের র্যাডারে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। এমনকি এফআইআর দায়ের না হলেও হয়েছে দেহের ময়নাতদন্ত। ঘটনাস্থলে পৌঁছেছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। তদন্তকারীদের অনুমানগত 9 আগস্ট সকালে টালা থানার এই ঘটনাতে টালা থানায় ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করার পর এইবার কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলকে তলব করতে চলেছে সিবিআই। সূত্রের খবর, ইতিমধ্যে সেই প্রস্তুতি সেরে ফেলেছে তারা। তবে মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানির পর তাকে তলব করা হতে পারে। তদন্তে একাধিক জায়গায় ইচ্ছাকৃত গাফলতি রয়েছে বলে মনে করেছে সিবিআই। আরজি কর মেডিকেলের তদন্তে কোনো তথ্য প্রমাণ লোপাট হলে তার দায় তার নিজের বলে আগে জানিয়েছিলেন বিনীত গোয়েল। সিবিআই সূত্রে জানা গিয়েছে, শনিবার গ্রেফতারের আগে জিজ্ঞাসাবাদে অভিজিৎ মণ্ডল একাধিক প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে পারেনি। বিশেষ করে এফআইআর দায়েরে কেন এত দেরি হলো, এই প্রশ্নের গ্রহণযোগ্য জবাব দিতে পারেনি তিনি। যাতে গোয়েন্দাদের অনুমান, কারো নির্দেশে হাত গুটিয়ে বসেছিলেন অভিজিৎ বাবু। এমনকি এফআইআর দায়ের না হলেও হয়েছে দেহের ময়নাতদন্ত। ঘটনাস্থলে পৌঁছেছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। তদন্তকারীদের অনুমান, গত 9 আগস্ট সকালে টালা থানায় এই ঘটনায় একটি সম্ভব নয় বলে মনে করেছেন আপাতত 3 দিনের জন্য অভিজিৎ মণ্ডলকে হেফাজতে চেয়েছে সিবিআই। আদালত তা মঞ্জুর করলে মঙ্গলবার তাকে ফের আদালতে পেশ করতে হবে। ওই দিনই সুপ্রিম কোর্টে রয়েছে আরজি কর মামলার শুনানি। সূত্রের খবর, তার উদ্বোধন ও মাচার বুকিং নেই পুজোর আগে মাথায় হাত আয়োজকদের। ফিরছে 4 বছর আগের অতিমারির স্মৃতি পুজোর আগে শহরের অনুষ্ঠান। আয়োজকদের বুকিং কম। আরজি কর কাণ্ডের প্রতিবাদকে সমর্থন করলেও দুশ্চিন্তায় দিন গুনছেন অনেকেই। সার্বিক পরিস্থিতি খতিয়ে 2020 সাল অতিমারির জেরে আড়ম্ব ছাড়াই দুর্গাপুজো পালন করছিল বাংলা। সামাজিক দূরত্ব বজায় রাখতেই পুজোর উদ্বোধন থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠানের উপরেও জারি ছিল নিষেধাজ্ঞা। করানো অতীত হলেও চলতি বছরে আরজি কর কাণ্ডের জেরে করছে 4 বছর আগে শারদীয়া স্মৃতি পুজোর আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। এইদিকে শহরের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজকদের বুকিংয়ের খাতা খুললে অন্য ছবি ধরা পড়ছে এবং মাচার অনুষ্ঠান মিলিয়ে কোটি কোটি টাকার ব্যবসা হয়। পুজোর সময় উদ্বোধনে তার কাদের হাজির করা থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠানের দায়িত্ব দেওয়া হয় বিভিন্ন আয়োজক সংস্থাকে। কিন্তু এই বছর এখনও পর্যন্ত পরিস্থিতি বেশ খারাপ বলেই জানালেন আয়োজকদের একাংশ। পোলিং এর ভয়ে পিছিয়ে আসছে, আবার কোথাও পুজো উদ্যোক্তারাও ভয় পাচ্ছে। এই মুহূর্তে অনুষ্ঠানের জন্য বিদেশে রয়েছেন আয়োজক বনি ঘোষ। আন্দোলনবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হলে তিনি জানালেন, একাধিক অনুষ্ঠানের বুকিং বাতিল হয়েছে। বনির কথায়, এখনও পর্যন্ত আমাদের 10টা শো বাতিল হয়েছে। তার মধ্যে নিকিতা গান্ধীর অনুষ্ঠানও ছিল। অনেককে অগ্রিম ও টাকা দেওয়া হয়ে গিয়েছে। গত বছর পুজোর সময় রাজ্যে প্রায় 40টি শো এবং 20টি পুজোর উদ্বোধনের আয়োজন করেছিলেন বনি। পরিস্থিতি যে ভালো নয় তা মেনে নিয়েই বললেন, অনুষ্ঠান বাতিল করলেও কাউকে তো দোষ দিতে পারবো না, কারণ এটা একটা আবেগ এবং মানুষ এখন উৎসব বা কোনো বিনোদনের মধ্যে থাকতেই রাজি নন। বর্ষিয়ান আয়োজক চেতন ঘোষ এক সময় পুজোর আবহাওয়ায় শহরের রাজেশ খান্না, দেবশ্রী, জয়প্রদার মতো অভিনেতাদের নিয়মিত শহরে হাজির করতেন। কিন্তু এই বছরের পরিস্থিতি দেখে তার কপালে দুশ্চিন্তার ভাঁজ। বললেন, 2-1টা ফাংশনের দায়িত্বে ছিলেন, পাশাপাশি ছিল একাধিক অনুষ্ঠান। বললেন, করোনার বছর থেকেও খারাপ পরিস্থিতি, কারণ আরজি করের সঙ্গে মানুষের আবেগ জড়িয়ে রয়েছে। এই পরিস্থিতিতে উদ্বোধন বা ফাংশন কেউ করলেই তাদের সমালোচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তোচন নিজেও আরজি করের নির্যাতিতার বিচারের পক্ষে। তার কথায়, আমাদের ক্ষতি আমরা পুষিয়ে নেব, কিন্তু মেয়েটা যেন বিচার পায়। চলতি বছরে যতগুলো বুকিং পেয়েছিলেন তার মধ্যে এখনও পর্যন্ত 70% বাতিল হয়ে গিয়েছে বলে জানালেন আয়োজক সত্যজিৎ চক্রবর্তী। বললেন, যেগুলো হওয়ার কথা সেগুলো শেষ পর্যন্ত হবে কি না বুঝতে পারছি না। সত্যজিৎ জানালেন, গত বছর তিনি 100-ও বেশি পুজোর উদ্বোধন এবং অনুষ্ঠানে জিকর আবহাওয়ায় নাগরিক সমাজে অস্থিরতা। কিন্তু সত্যজিতের পর্যবেক্ষণ, মশলে ঘটনার প্রভাব শহরের তুলনায় অনেকটাই কম। তার মতে, কলকাতা এবং তার পার্শ্ববর্তী সঙ্গে অজস্র শিল্পী এবং কলাকুশলীর
রুটি আর জড়িয়ে থাকে। পুজোর 5 দিনের উপার্জনের উপরে নির্ভর করে অনেকের সারা বছর চলে। সত্যজিতের কথায় মানুষের আবেগকে সম্মান করি, কিন্তু এই মানুষগুলোর পরিবারের পুজোর নতুন জামা কিভাবে হবে সেটাই সত্যজিৎ জানালেন, সম্প্রতি শ্রীরামপুরে একটি অনুষ্ঠান চলাকালীন স্থানীয় মানুষেরা আপত্তি জানান, ফলে বন্ধ করতে দিতে হয় অনুষ্ঠান। আয়োজকদের একাংশের মতে বিক্ষিপ্ত ঘটনা হলে মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজিকর মামলার পরবর্তী শুনানির উপরেও আগামী দিনগুলো নির্ভর করছে। এক আয়োজকের কথায়, এক শ্রেণীর মানুষ বিনোদন চাইছেন, কিন্তু পুরো বিষয়টাই আমরা সকলের পরিস্থিতির শিকার। আয়োজক তরুণ ঘোষ অবশ্য আশাবাদী। গত বছর তিনি 30 থেকে 35টি অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন। চলতি বছরে এখনও পর্যন্ত সংখ্যাটা 20-তে দাঁড়িয়েছে। বললেন, মানুষের যা মনের অবস্থা বুঝতে পারছি, বাংলার শিল্পীদের নিয়ে বেরোতে পারবো না। বিভিন্ন প্রতিষ্ঠানে সন্ন্যাসী এবং মহারাজাদের সঙ্গে কথা হয়েছে, মুম্বাইয়ের কিছু শিল্পী সঙ্গে, কিন্তু শেষ পর্যন্ত কী হবে এখনই বলতে পারবো না। সংশ্লিষ্ট মহলে খোঁজ নিয়ে জানা যাচ্ছে, অনুষ্ঠান বাতিল হলে ছোট শিল্প এবং কলাকুশলীদের সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয়। কারণ বাংলার প্রথম সারির শিল্পীদের একটা বড় অংশ পুজোর সময় বিদেশে শো করতে যান। এক আয়োজকের কথায়, তারা তো ফিরে এসে আবার বাংলার বাজার ধরে নেবেন না, তাই সমস্যা হয় না, ফাঁপড়ে পড়েন বাকিরা। আরজিকর আবহে রাজ্যের একাধিক পুজো কমিটি সরকারি অনুদান ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক আয়োজকের কথায়, কোনো পুজো কমিটি দুর্গা ভাণ্ডার এর টাকা ফিরিয়ে দেওয়া মানে তাদের বাজেট এমনিতেই কমে যাচ্ছে। তারপর তারা আর অনুষ্ঠান করবেন কিভাবে? খোঁজ নিয়ে জানা গেল, পুজোর উদ্যোক্তা এবং আয়োজকেরা এখন জল মেপে এগোতে চাইছেন। অনেকেই জানালেন, দুর্গাপুজোর তুলনায় কালী পুজোর জন্য অনেকের বুকিং করা হয়েছে, কিন্তু তারপরেও আশঙ্কা রয়ে যাচ্ছে। এক আয়োজকের কথায়, আরজিকরের সমস্যা যদি না মেটে এবং প্রতিবাদ যদি চলতেই থাকে, তাহলে মনে হচ্ছে কালী পুজোর অনেক অনুষ্ঠানও বাতিল হয়ে যাবে। চলতি বছরে পুজোর উদ্যোক্তধন এবং অনুষ্ঠানের সংখ্যা কম বলে আয়োজক এবং শিল্পীরা অনিশ্চয়তার সম্মুখীন। সাধারণ মানুষের একটা বড় অংশ যে উদযাপনের মানসিকতা পোষণ করেছেন না তা স্পষ্ট। আবার তা বলে যে আরজিকর কাণ্ডে যে প্রতিবাদ চলছে তাকেও সম্মান জানাচ্ছেন আয়োজকদের একাংশ। ন্যায় বিচারের অপেক্ষায় উৎসবের মরশুমে আয়োজক এবং শিল্পীরা সম্ভাব্য ক্ষতির সঙ্গে কীভাবে মানিয়ে নেবেন, সেটাই এখন বড় চ্যালেঞ্জ। নবান্নের দোরগোড়া থেকে বৈঠক না করে ফিরে এসেছিলেন জুনিয়র চিকিৎসকেরা। মন্ত্রীর সঙ্গে বৈঠকে সরাসরি সম্প্রচারের দাবিতে অনড় ছিলেন তারা। পাল্টা নবান্নের যুক্তি ছিল, সুপ্রিম কোর্টে বিচারাধীন বিষয়ের আলোচনার লাইভ স্ট্রিমিংয়ে আইনে বাধা আছে। আইনের ব্যাখ্যায় সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় এবং কলকাতা হাইকোর্টের আইনজীবী অনির্বাণ গুহ সমাধানের পথ দেব। নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুনিয়র ডাক্তারদের ভেসে যাওয়ার বৈঠক এবং নিজের পদত্যাগ নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের ছবি টেক্কা। সেই পরিসরে ছবির মুক্তি এবং এই মুহূর্তের সবচেয়ে বেশি আলোচিত বিষয় আরজিকর কাণ্ড ও জুনিয়র চিকিৎসকদের আন্দোলন নিয়ে মুখ খুললেন দেব। জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকে রাজি হলেও লাইভ স্ট্রিমিংয়ে রাজি হননি মুখ্যমন্ত্রী। সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, পদত্যাগ নিয়ে নিজের বক্তব্য। মুখ্যমন্ত্রীর সেই মন্তব্যের প্রেক্ষিতে নিজের মত জানাবেন দেব। 11,000 রোগী পিছু ডাক্তার, এক সংকটে স্বাস্থ্য, বিনা চিকিৎসায় মৃত্যুর দাবি মিথ্যা বলেছেন চিকিৎসকেরা। রাজ্যে জুনিয়র ডাক্তারদের সংখ্যা 7,500। তাদের কর্মবিরতিতে কি সত্যিই বিপাকে স্বাস্থ্য পরিষেবা? জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে স্বাস্থ্য পরিষেবার ব্যাঘাত রাজ্যের দাবি। এই হাসপাতালের মৃত্যুর ঘটনারও পরিষেবা না পাওয়ার অভিযোগ তুলে ডাক্তারদের হুঁশিয়ারি তৃণমূল সাংসদ বিধায়কের। দেশদ্রোহী ডাক্তার বলে 2,000 ডাক্তার সরকারি হাসপাতালে পরিষেবা দিচ্ছেন। এদের মধ্যে মাত্র 7,500 জুনিয়র ডাক্তার। যদি জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে রাজ্যের স্বাস্থ্য সংকট তৈরি হয়, তাহলে সরকারকে ভাবতে হবে তারা কিসের সিস্টেম তৈরি করেছে। প্রশ্ন আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের। দেহ উদ্ধারের সেই সকালে সন্দীপ অভিজিৎ ফোনে কথাবার্তা, বৃহত্তর ষড়যন্ত্র থাকতেও পারে। সিবিআই আরজিকর মামলার শুনানিতে সিবিআই বারবার দাবি করেছে, ঘটনার তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে। গ্রেপ্তার করে সিবিআই শুধু সন্দীপ নন, এই মামলায় টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকেও গ্রেপ্তার করেন তদন্তকারী।
সুপ্রিম কোর্টে এই মামলার শুনানিতে সিবিআই বারবার দাবি করেছে ঘটনার তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, এমনকি ঘটনাস্থলে বিকৃত করা হয়েছে বলেও শীর্ষ আদালতে সওয়াল করে। শনিবার গ্রেপ্তার করা হয় সন্দীপ এবং অভিজিৎকে। শিয়ালদা আদালত থেকে বার করা হলো সন্দীপের, নিয়ে যাওয়া হচ্ছে সিবিআই দফতরে। আদালতের বাইরে ভিড় করেছেন সাধারণ মানুষদের। সন্দীপের দেখা মাত্রই ভিড় থেকে চোর চোর স্লোগান উঠল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আবেদন মেনে সন্দীপ এবং অভিজিৎকে 3 দিনের সিবিআই হেফাজতে নির্দেশ দিল বিচারক। অভিজিৎকে দিনের হেফাজতে চাইল সিবিআই। আগের সন্দীপের জন্যই একই আবেদন করছে তারা। সওয়াল জবাব শেষ, রায়দান স্থগিত রাখলেন বিচারক। শনিবার আদালতে সিবিআই বলেন, তদন্ত প্রক্রিয়াতে দেরি করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। সিবিআইয়ের গ্রেফতারি নিয়ে প্রশ্ন তোলেন অভিজিতের আইনজীবী। তিনি বলেন, কর্তব্য গাফলতির কথা বলা যেতে পারে, সেক্ষেত্রে বিভাগীয় তদন্ত করা যেত, কিন্তু ওসিকে নিয়ে সিবিআইয়ের কিছু বলার নেই। আদালতে অভিজিৎ বলেন, আমাকে 6 বার নোটিশ দেওয়া হয়েছে, শেষবার 14 তারিখ পাঠানো হয়। আমি অভিযুক্ত না সাক্ষী সেটা আমাকে জানানো হয়নি। আমার শারীরিক অবস্থার কথা জানিয়েছিলাম, বিভিন্ন নথিও দিয়েছিলাম, এর কোনো সই নেই। কিসের ভিত্তিতে গ্রেপ্তার করা হচ্ছে তাও দেখানো হয়নি। শুনানিতে টালার প্রাক্তন ওসির আইনজীবীকে সওয়াল করতে বাধা দেন আইনজীবীদের একাংশ। আদালতে অভিজিতের জামিনে এর আবেদন করতে চান তার আইনজীবী। সেই সময় এক আইনজীবী প্রশ্ন তোলেন, এই ওসি যা করছেন তারপর তার হয়ে জামিনের আবেদন করতে এসেছেন। উনি ওসি হন বা যেই হন, পুলিশ কম দোষী নয়। ওই আইনজীবী নিজেকে শিয়ালদা বারের সদস্য বলে পরিচয় দেন। ঘটনার অনেক পরে বাজেয়াপ্ত প্রক্রিয়া শুরু হয় বলে শনিবার আদালতে দাবি করেন। অনেকে বলেছেন পুলিশ এবং সিবিআইয়ের বিচারক। সিবিআই তা আদালতে জানায়। তারপরে বিচারক ওই ধারাগুলোর মধ্য থেকে একটি ধারা উল্লেখ করে বলেন, আমি যতদূর জানি এটা জামিনযোগ্য। মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের দিন সন্দীপ এবং টালা থানার তৎকালীন ওসির মধ্যে ফোনে কথা হয়েছিল আদালতে, এমনই দাবি করল সিবিআই। দুজনের কল রেকর্ডিং পরীক্ষা করে এই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলেও জানানো হয় আদালতে। সিবিআইয়ের আইনজীবীর সওয়াল, এই ঘটনার নেপথ্যে বৃহত্তর ষড়যন্ত্র থাকতে পারে সে বিষয়টি। সন্দীপ এবং টালা থানার তৎকালীন ওসি অভিজিৎকে 3 দিন নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন করতে পারে সিবিআই। অন্যদিকে জামিনের আবেদন শিয়ালদা আদালতের বাইরে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। এর আগে 2 বার সন্দীপকে হাজির করানোর সময় আদালত চত্বরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগেভাগে পুলিশ বন্দোবস্ত করা হয়েছে। শিয়ালদা আদালতের পথে সন্দীপ বেলা 12টা নাগাদ প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে বার করে আনা হয় সন্দীপকে। আরজি করের আর্থিক অনিয়ম অভিযোগের আগেই গ্রেফতার হয়েছিলেন তিনি। বর্তমানে সন্দীপ সেই মামলাতেই প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছেন। শনিবার রাতে চিকিৎসক খুনের ঘটনায় তাকে শোন অ্যারেস্ট দেখার সিবিআই। রবিবার আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য শিয়ালদা আদালতে আবেদন করবেন কেন্দ্রীয় তদন্তকারীরা। টালা থানার তৎকালীন ওসি অভিজিৎকে রবিবার সকালে আদালতে হাজির করানো হবে। আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে রিমান্ডে নেওয়ার আবেদন জানান পশ্চিমবঙ্গের জেলাগুলি। নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বাংলাদেশের উপকূল থেকে সেই নিম্নচাপ ক্রমে পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরেছে। গতরাতে কলকাতার কাছে দিয়ে তা পশ্চিমের জেলাগুলির দিকে চলে গিয়েছে। তবে তা সত্ত্বেও আজ সকালের দিকে হালকা বৃষ্টি হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। আজ কলকাতার দফায় দফায় কিছুটা প্রবল বৃষ্টিপাত হতে পারে। আলিপুর আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী কোনো কোনো জায়গায় ঘটনায় 2 থেকে 3 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে শহরে। এইদিকে গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে 6.3 ডিগ্রি সেলসিয়াসের নিচে ছিল। আর আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে 29 ডিগ্রি সেলসিয়াস, 3 ডিগ্রির মতো কম। এইদিকে গতকাল আলিপুরে দেহদান করা হলো। শনিবার এইমসে নিয়ে আসা হয় ইচুয়েরির মরদেহ। তারপরই চিরকালের মতো অন্তরালে চলে যান সিবিআইয়ের এর সাধারণ সম্পাদক। ইচুয়েরের শেষ যাত্রায় উপচে পড়েছিল মানুষের ভিড়। লাল সেলাম ধ্বনির মধ্য দিয়ে শেষ বিদায় জানা হলো সিপিআইএম নেতা সীতারাম ইচুয়েরকে। শনিবার দিল্লির এইমসে নিয়ে যাওয়া হয় সিপিআইএম এর সাধারণ সম্পাদকের দেহদান করা হয়। দিল্লি এইমসের
অ্যানাটমি ডিপার্টমেন্টের প্রফেসর এবং মিডিয়ার দায়িত্বপ্রাপ্ত প্রফেসর রিমা ডাডা জানিয়েছেন, মেডিকেল রিসার্চের জন্য পুরো দেহদান করা হয়। দিল্লি এইমস থেকে তার দেহ নিয়ে যাওয়া হয় জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে। পড়ুয়া এবং শিক্ষকরা তাকে শেষ শ্রদ্ধা জানান। ইয়েচুরি যখন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে পড়তেন তখন এসএফআইয়ের সঙ্গে যুক্ত ছিলেন। জরুরি অবস্থার সময় তাকে কয়েক মাসে জেলেও কাটাতে হয়েছিল। 1977 থেকে 78 সালের মধ্যে 3 বার ছাত্র সংসদের সভাপতি ছিলেন। পরবর্তীতে শেষবারের মতো বাসভবনে নিয়ে যাওয়া হয় সিপিআইএমের সাধারণ সম্পাদক বৃন্দা কারাট, পিনরাই বিজন, কংগ্রেসের সংসদীয় দলের চেয়ার সুপ্রিমো শরদ পাওয়ারের মতো শেষ শ্রদ্ধা জানান ইয়েচুরিকে। সেইখান থেকে মিছিল করে দিল্লি এইমসে নিয়ে যাওয়া হয় ইয়েচুরির দেহ। শেষ যাত্রায় প্রচুর সিপিআইএম কর্মী সমর্থক পা মেলান। লাল সেলাম জানিয়ে সিপিআইএমের সাধারণ সম্পাদক ইয়েচুরিকে শেষ বিদায় জানান বাম কর্মী সমর্থকরা। তারপর দিল্লি এইমসে নিয়ে যাওয়া হয় ইয়েচুরির দেহ। সেইখানে নিয়ম মেনে ইয়েচুরির দেহদান করা হয়। নমস্কার।